প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় আর্থিক খাতে আস্থার সংকট, উত্তরণ কোন পথে। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম জাহিদ। জনাব শহীদুল ইসলাম জাহিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শকারী, আলোচনায় এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকবো আমি সুলতান মাহমুদ। আলোচনায় যাব। আলোচনার আগে জানিয়ে রাখতে চাই, দেশের আর্থিক খাত নিয়ে নানান টানাপোড়েন চলছে। অন্তর্বর্তীকালীন সরকার বিগত তার আগে যে পতিত সরকারের যে ভঙ্গুর অর্থনীতি, সেটিকে ঘুরে দাঁড় করবার জন্য নানান মুখী সংস্কারের উদ্যোগ নিতে দেখেছি আমরা। সেখান থেকে এসছে নতুন নির্বাচিত সরকার। সেই নির্বাচিত সরকারের 3 মাস অতিক্রম হতে চলছে। এই সরকারের পক্ষ থেকেও নিত্য নতুন আশার বাণী শুনছি আমরা, দেখছি নিত্য নতুন পদক্ষেপ, কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। আর্থিক খাত, বিশেষ করে ব্যাংক, ইন্স্যুরেন্স, শেয়ার বাজার, প্রত্যেকটি জায়গায় একেবারে নাই অবস্থা। বিনিয়োগে চরম খরা এবং সঞ্চয় ভেঙে খাচ্ছে মানুষ। নিজের নতুন করে সঞ্চয়ের জায়গা সংকুচিত হয়ে যাচ্ছে। এর আরেকটি কারণ হয়ে দাঁড়িয়েছে আর্থিক খাতের প্রত্যেকটি পর্যায়ে অস্থিরতা এবং আস্থাহীনতা। এই আস্থাহীনতার কারণে এখন সঞ্চয়ের জায়গাগুলো সংকুচিত হয়ে গেছে। এই জায়গা থেকে উত্তরণের উপায় কি? কিভাবে ফিরবে আস্থা? আবার কিভাবে এই খাতগুলি ঘুরে দাঁড়াবে দেশের অর্থনীতির স্বার্থে, দেশের বিনিয়োগ, দেশের উন্নয়নের স্বার্থে? সেই আলোচনায় আমরা যাব। ডক্টর শহীদুল ইসলাম জাহিদ, আমি বলছিলাম যে আমাদের আর্থিক খাত একটি আস্থার সংকটের মধ্যে আছে। সে কারণে আমরা দেখছি যে বিনিয়োগও তো হচ্ছেই না। মানুষ যে সঞ্চয় করে কোথায় রাখবে সে জায়গাটিও খুঁজে পাচ্ছে না। নির্বাচিত সরকার নানান মুখে উদ্যোগ নিচ্ছে। আসলে পরিস্থিতিটা কি, কোন দিকে যাচ্ছি আমরা? প্রথমতই আপনাকে ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত দর্শকবৃন্দ যারা আগ্রহ করে এই অনুষ্ঠান দেখছেন। আপনার অবজারভেশন সঠিক। কারণটা হচ্ছে যে আপনি নিজে অর্থনীতির চর্চা করেন, সাংবাদিকতা করেন অনেক বছর ধরে। আপনার যে বাস্তবিক অভিজ্ঞতা, সেখান থেকেই কিছু বলার চেষ্টা করেছেন যে এই মুহূর্তে সঞ্চয় প্রবণতা সেটাও কিন্তু কমে গেছে। কারণ কমে যেতে বাধ্য। কারণ মানুষের যে আয়হীন যে একটি সংস্কৃতি গড়ে উঠেছে, বিশেষ করে বিগত বছরগুলোতে আমরা দেখেছি পট পরিবর্তনের পরে মানুষ যে আশা নিয়ে অন্তর্বর্তী সরকারকে দায়িত্বভার দিয়েছিল, তাদের প্রতি ম্যান্ডেট ছিল 3টা। একটা হচ্ছে যে দুঃশাসনের বিচার প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, সংস্কার প্রক্রিয়া এটা সাধন করতে হবে, এবং গণতান্ত্রিক উত্তরণ তথা নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। আমরা যতটুকু দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার অন্যান্য যে পদক্ষেপগুলো, তার পাশাপাশি আর্থিক খাতেও তারা সংস্কারের কিছু পদক্ষেপ নিয়েছিলেন। তারা ব্যাংক সংস্কার বা রেজুলেশন অধ্যাদেশ করেছিলেন, যেটা পরবর্তীতে নির্বাচিত সরকার আসার পরে সংসদে এটা আইন আকারে পাশ হয়েছে, কিছুটা সংশোধনী এসেছে, সেটা আপনি জানেন। কিন্তু সার্বিক দিক থেকে কয়েকদিন আগেও আমরা দেখেছি যে ইন্স্যুরেন্স রেজুলেশন যেটা ছিল, সেটাও সংশোধিত আকারে 2010 সালের যে বীমা আইন, সেটা 2026 সালে কিছুটা অধিকতর সংশোধন করে সংসদে এটা উপস্থাপিত হয়েছে। তো সার্বিক দিক থেকে আপনি নিশ্চয়ই জানেন যে অর্থনীতির 4টি মূল স্তম্ভ। সবচেয়ে বড় স্তম্ভ যেটাকে মনে করা হয় পুঁজিবাজার। তো পুঁজিবাজার, দ্বিতীয়ত হচ্ছে যে বন্ড মার্কেট, তৃতীয়ত হচ্ছে অর্থ তথা ব্যাংকিং মার্কেট, এবং চতুর্থত হচ্ছে বীমা খাত। আমাদের আজকের যেহেতু আলোচনার শিরোনামটা হচ্ছে যে আর্থিক খাতে আস্থার সংকট, এই 4টি সেক্টরেই কিন্তু আসলে বর্তমানে বাংলাদেশের আস্থার সংকট ভুগতে হচ্ছে। এটা শুধুমাত্র যদি একতরফা হতো তা না। আপনি জানেন যে মুক্তবাজার অর্থনীতিতে চাহিদা এবং যোগান দুইটা পক্ষকেই খুবই স্ট্রং রোল প্লে করতে হয়। চাহিদার তুলনায় যদি যোগান এটা নাজুক অবস্থায় থাকে, তাহলে বাজার ব্যর্থ হবে। আবার যদি উল্টা, যে যোগান যদি খুবই শক্তিশালী পর্যায়ে থাকে কিন্তু চাহিদা যদি সেভাবে সাড়া না দেয়, সেখানেও কিন্তু বাজারটা আসলে ব্যর্থ হতে বাধ্য।
আমরা আমাদের আলোচনাটা এক্সক্লুসিভলি যদি আর্থিক খাতের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই, এবং ব্যাংকিং খাত এটা কিন্তু আসলে দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। ব্যাংকিং ব্যবস্থা এটা কিন্তু আসলে মূলত জনগণের আস্থার উপরে নির্ভর করে আসলে এই ব্যবসাটা পরিচালিত হয়। আপনি জানবেন যে ব্যাংকের যারা উদ্যোক্তা শ্রেণী তাদের এখানে সরবরাহকৃত মূলধনের পরিমাণ 10%। ব্যাসেল 3 অ্যাকর্ড অনুযায়ী, সিগনেটরি অনুযায়ী আমাদের 12.5% এটা ক্যাপিটাল অ্যাডিকুয়েসি সংরক্ষণ করার কথা, কিন্তু সেটা কিন্তু আমরা পারিনি। যেটা 2015 সালের মধ্যে এটা আমাদেরকে কমপ্লায়েন্স দেখানোর কথা। আজকে আমাদের বাংলাদেশে ব্যাংকিং খাতে গড় ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও কিন্তু 3%-এর নিচে। এটা কোনো কোনো ব্যাংক ভালো করছে, কিন্তু কোনো কোনো আবার ব্যাংক আছে যারা কিনা তাদের মূলধন নেগেটিভ, যেটা হচ্ছে 450%-এর উপরে। তো সুতরাং গড় নিয়মে এটা 3%-এর ঘরে নেমে এসেছে। তার চেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে ব্যাংক মূলত পরিচালিত হয় আমানতকারীদের অর্থ তথা তহবিল বা আমানত দ্বারা। বলে আমানতটা যদি ব্যাংক এটা সুচারুভাবে না পায়, তাহলে তারা কিন্তু আসলে বিনিয়োগ করতে পারবে না, এবং বিনিয়োগ যদি করতে সক্ষম না হয় সেখান থেকে কোনো রিটার্ন আসবে না। সেই রিটার্নটা যদি না আসে তাহলে ব্যাংকটা পরিচালন যে ব্যয় আছে সেটা তারা মেনটেন করতে পারবে না, এবং আমানতকারীর যে অর্থ সেটাও কিন্তু আসলে পরিশোধ করতে ব্যর্থ হবে। আপনি নিশ্চয়ই জানেন যে এই মুহূর্তে বাংলাদেশে ব্যাংকিং খাতে মন্দ ঋণের পরিমাণ 30%-এর উপরে। তো এই 30%-এর উপরে যদি মন্দ ঋণ হয় আমানতকারীদের অর্থ, তাহলে অনেক ব্যাংক আছে যারা হচ্ছে আমানতকারীদের অর্থ পরিশোধ করতে ব্যর্থ হচ্ছেন। আমরা এখানে বসে টকশো করছি, হয়তো মতিঝিল বা অন্যান্য জায়গায়, ইভেন চট্টগ্রামে কয়েকদিন আগে যেটা আন্দোলন হচ্ছিল যে তারা ফেস্টুন, প্ল্যাকার্ড, ব্যানার এই সমস্ত কিছু নিয়ে, এক বোনকে দেখলাম সে তালা কিনছে। বলে তালা কিনছেন কেন? সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে তালা কিনছি কারণ হচ্ছে ব্যাংকের ব্রাঞ্চে ব্রাঞ্চে শাখায় শাখায় সে তালা ঝুলিয়ে দেবে। এই ব্যাংক রেখে লাভ কি, যেহেতু সেই ব্যাংক আমাদের প্রয়োজনের সময় টাকা সরবরাহ করতে পারছে না, আমার টাকা আমাকে দিতে পারছে না। এরকম একটি পরিস্থিতিতে ব্যাংক যেহেতু মন্দ ঋণ অনেক বেশি, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও সেটাও দেখা যাচ্ছে নেগেটিভ বা অনেক কম, মূলধন সংরক্ষণ করতে পারছে না। বড় বড় ব্যাংক, বিশেষ করে রাষ্ট্রায়ত্ত বেশ কিছু ব্যাংক কিন্তু এক্সেপশনালি ব্যাংক, তারা কিন্তু হচ্ছে বিশেষ করে জনতা, অগ্রণী, রূপালী, এরা কিন্তু হচ্ছে এই লাস্ট কোয়ার্টারে তারা কিন্তু আসলে নেগেটিভ বা লোকসান দিয়েছে। দেশের অন্যান্য বড় বড় ব্যাংক, ইভেন ইসলামী ব্যাংক, তারাও কিন্তু লোকসান দিয়েছে। এই লোকসানের নেপথ্যে কি আছে সেটি তো আমরা জানি, যে বিগত পতিত সরকারের সময় যে চোরতন্ত্রের অর্থনীতি, লুটেরা অর্থনীতির কারণেই ব্যাংকগুলো মূলত ধসে গেছে। ডক্টর জাহিদ, আমরা আবার আপনার সাথে কথা বলবো, কিন্তু নেব একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনায়। আমাদের আজকের আলোচনার বিষয় আর্থিক খাতে আস্থার সংকট, উত্তরণ কোন পথে। আর এই প্রশ্ন নিয়ে আমরা আমাদের অতিথি হিসেবে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম জাহিদ। আপনি যে কথাগুলো বলছিলেন আমি তার সাথে একটু যুক্ত করতে চাই। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভাগের নেতৃত্ব দিচ্ছেন, চেয়ারম্যান রয়েছেন, সেই ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, এটি নিয়ে আপনার অনেক গবেষণা রয়েছে। আপনি যদি আপনার গবেষণার আলোকে বলেন যে আমাদের এই যে আর্থিক খাতে যে আস্থার সংকট তৈরি হয়েছে, এখান থেকে আমাদের উত্তরণ কোন পথে। আমরা অনেক সমস্যা জানি, কিন্তু উত্তরণের দিক নির্দেশনা দেয়া বা উত্তরণের পথ খোঁজা বা সেই পথে হাঁটা কিভাবে সম্ভব বা এগিয়ে যাওয়া কিভাবে সম্ভব। আপনাকে আবারও ধন্যবাদ জানাই। আমরা থিওরিটিক্যালি যদি বা একাডেমিক পার্সপেক্টিভ থেকে আলোচনা করি, তাহলে ব্যাংকিং এটা মূলত ইন্টারমিডিয়ারি। দ্যাট মিনস তারা দুই পক্ষে ব্যালেন্স করে চলতে হয়। ব্যাংকিং সেক্টর একদিকে আমানতকারীদের আস্থা অর্জন করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে যে বিনিয়োগের যে পরিবেশটা আছে সেটা যদি একটা নির্বিঘ্ন পরিবেশ পাওয়া যায়, দ্যাট মিনস তারা বিনিয়োগটা করছেন এবং সেই বিনিয়োগটা যথাযথভাবে উঠে আসবে। এই দুটো যদি নিশ্চিত করা যায়, বলে সেখানে কে নিশ্চিত করবে? এই পরিবেশটা তৈরি করতে হবে রেগুলেটরি অথরিটি তথা হচ্ছে সরকারকে। নিয়ন্ত্রক সরকারের বিশেষ করে বাংলাদেশ ব্যাংক, তারা বাংলাদেশের ব্যাংকিং খাত তথা অর্থবাজারের হচ্ছে নিয়ন্ত্রণকারী সংস্থার সাথে সাথে হচ্ছে এফআইডি, সমালোচনা আলোচনা যাই করি না কেন, তারাও কিন্তু হচ্ছে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। সুতরাং এফআইডি তাদের কিন্তু এখানে যৌথ তদারকির ব্যবস্থা দরকার। এখন এই সমস্যাগুলো উত্তরণের জন্য আমরা একেবারে টনিক বলে কিছু আমাদের কাছে নাই এই মুহূর্তে।
যে এই ওষুধটা খেলে বা এই magical প্রেসক্রিপশনটা কোনো দিলে কিছু। ম্যাজিক্যাল কোনো সলিউশন এই মুহূর্তে নেই। এটা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আপনাকে জানতে হবে যে আজকের যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, উদ্ভব হয়েছে, এটা একদিনে হয়নি। সেটাও দিনে আপনি দিনে ক্ষয়ে ইতিমধ্যে গেছে। হিন্টস দিয়েছেন যে বিগত সরকারের সময়ে একটা লম্বা সময় ধরে পরিকল্পিতভাবে কিন্তু আসলে এদেশের ব্যাংকিং খাত, আমি আরেকটু হিন্টস দিতে চাই, বাংলাদেশে বিশেষ করে এখানে যেহেতু ইসলামিক ব্যাংকিং এর একটি রমরমা ব্যবসা এখানে প্রস্ফুটিত হচ্ছিল, বিকশিত হচ্ছিল, আমার কাছে কেন জানি মনে হয় যে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থাটা এখানে যাতে ধসে পড়ে, এখানে যাতে খুব বেশি বিকশিত না হয়, সেজন্য আপনি দেখবেন যে এই বেছে বেছে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাইভেট ব্যাংকের মধ্যে অন্যতম তথা ইসলামিক ব্যাংক, যে ব্যাংকটি নিকট অতীতে বিশেষ করে এই 2000 সালের পূর্বে, করোনার পূর্ব পর্যন্ত তারা এত স্ট্রং তাদের আর্থিক একটি ব্যাকগ্রাউন্ড ছিল যে সেই ব্যাংকটাকে টার্গেট করা হয়েছিল, এটাকে বেদখল করা হয়েছিল। এবং পাশাপাশি হচ্ছে আরো যে মাঝারি মানের যে সমস্ত ইসলামী ব্যাংকিং ছিল, মাঝারি সাইজের আকৃতির কথা বলছি, তো সেই সমস্ত ব্যাংকগুলোকে কিন্তু আসলে টার্গেট করে করে এখান থেকে তছরূপ করা আমরা হয়েছে। দেখেছি ইসলামী ব্যাংকিং এর যে উত্তরণ, তার কারণে অনেক কমার্শিয়াল, প্রথাগত কমার্শিয়াল ব্যাংকও ইসলামিক ব্যাংকিং এ ঝুঁকে আপনি পড়েছে। ঠিকই বলেছেন যে শুধুমাত্র বাংলাদেশের যে প্রচলিত কনভেনশনাল কমার্শিয়াল ব্যাংক তারাই ইসলামিক ব্যাংকিং উইন্ডো করেছে তা না। ইভেন বিদেশি যে প্রতিষ্ঠানগুলো আছে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বলেন, এইচএসবিসি বলেন, সিটি ব্যাংক এনএ যেটা আছে, এরকম আরো বেশ কিছু ব্যাংক আছে, তারা কিন্তু বাংলাদেশের যেহেতু মেজরিটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী, তাদের ভাবধারায় যেহেতু চিন্তা চেতনা ইসলামিক ব্যাংকিং একটি আবেগের জায়গা, সুতরাং সেটাকে পুঁজি করে অনেক প্রতিষ্ঠান, প্রচলিত প্রতিষ্ঠান, তারাও ইসলামী ব্যাংকিং এ উৎসাহিত হয়েছিল। তো এখন পরিকল্পিতভাবে ইসলামিক ব্যাংকিং গুলোকে টার্গেট করে এখানে মূলত একটি ধস নামানোর চেষ্টা করা হয়েছে। একইভাবে ইন্স্যুরেন্সেও তো আমরা দেখেছি। আস্থাটা যাতে হচ্ছে এখানে বিনষ্ট হয় সেটা কিন্তু করেছে। এখন উত্তরণের জন্য যেটা হচ্ছে একটা সবচেয়ে বড়, যেটা আমার কাছে মনে হয় যে কিছু স্বল্পমেয়াদী পদক্ষেপ, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পদক্ষেপ সরকারকে গ্রহণ করা উচিত। স্বল্পমেয়াদে অথবা মধ্যমেয়াদে যেটা করতে হবে, যেটা কিন্তু এখনো সময় কিন্তু যথেষ্ট হয়ে গেছে, 2024 সালের পট পরিবর্তনের পর থেকে এখন প্রায় 2 বছর হতে চললো, আসছে জুলাই মাসে 2 বছর পূর্তি হবে। তো এই বিগত 2 বছরে যেহেতু এটা আইডেন্টিফাইড কে বা কারা এই সমস্ত ব্যাংক তছরূপের সাথে যুক্ত হয়েছে, এটা কিন্তু দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে। এটা কিন্তু আসলে কোন সমস্ত ব্যাংকার, মানে ব্যাংকের আভ্যন্তরীণ কোন সমস্ত ব্যক্তিবর্গ এখানে জড়িত ছিলেন, মালিক পক্ষ অথবা রেগুলেটরি সরকারের ভিতর থেকে কে বা কারা, রাজনৈতিক ছত্রছায়া এখানে কিনো লুটপাট হয়েছে কিনা, এই সমস্ত কিছুই কিন্তু এখন সাধারণ মানুষের কাছে এটা মানে উন্মোচিত হয়ে গেছে। সেটি তো উন্মোচিত হয়েছে ডক্টর জাহিদ, আপনি যথার্থ বলেছেন। কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকার বলেছিল যে তারা সংস্কার এবং উত্তরণের একটা পথরেখা তৈরি করে দিয়ে যাবেন, নির্বাচিত সরকারও সেই পথরেখা অনুসরণ করছে বা বড় ধরনের ব্যত্যয় কোথাও ঘটেছে বলে মনে হচ্ছে না। কিন্তু এই যে আস্থার সংকট, ব্যাংকে গিয়ে মানুষ টাকা পাচ্ছে না, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে ব্যাংকগুলোকে একীভূত করে মানুষের টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলছিল, সেটি তো হচ্ছে না, বরং নতুন করে আরো সংকট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এই জায়গা থেকে উত্তরণ, চটজলদি উত্তরণ, মানুষকে আস্থায় ফেরাতে হলে কিছু তো করতে লাগবে। চটজলদি উত্তরণের জন্য যারা, আমি ওইটি আসছিলাম যে যারা দোষী ব্যক্তি তাদেরকে একটি দৃশ্যমান শাস্তির আওতায় নিয়ে আসা, যাতে করে জনগণ উৎসাহিত হয় যে না, আমরা যদি আমাদের সঞ্চয়, কষ্টার্জিত সঞ্চয়, এদেশের মানুষ অনেক কষ্ট করে সঞ্চয় করে, তাদের পারচেজিং পাওয়ার কিন্তু খুবই লিমিটেড, ইনফ্লেশন এটা কিন্তু ডাবল অঙ্কের ঘরে প্রায় চলে যাচ্ছে, এরকম একটা অবস্থায় তাদের কষ্টার্জিত অর্থ ব্যাংকে রাখবে, তারা যদি আস্থা পায় যে না, এই অর্থ অতীতে যেভাবে তছরূপ হয়েছে ভবিষ্যতে আর হবে না, এই নিশ্চয়তাটা যদি সরকার অ্যাটলিস্ট এনশিওর করতে পারে, নিশ্চয়তা দিতে পারে জনগণ, তাহলে তারা সঞ্চয়টা ব্যাংকে রাখবে। এবং সঞ্চয় যখন ব্যাংকে আসা শুরু করবে, তাহলে ব্যাংক এটা হচ্ছে সুশাসনের ভিত্তিতে, জবাবদিহিতার নিরিখে তারা এটা বিনিয়োগ করবে, এবং সেই বিনিয়োগটা যখন সেখান থেকে রিটার্ন আসা শুরু করবে, তখন ব্যাংকের অবস্থা মোটামুটি স্থিতিশীল হতে পারে। এই যে এনবিএফআই গুলো একটার পর একটা ধসে পড়ছে, সরকার নন লিস্টেড করে ফেলছে, লিস্টিং থেকে ঝেড়ে ফেলছে, বিনিয়োগ বীমা কোম্পানিগুলো ঝেড়ে ফেলছে, তারা প্রিমিয়ামের টাকা দিতে পারছে না, মেয়াদ পূর্তিতে টাকা দিতে পারছে না, এদেরকে নিয়ে কি করণীয় সরকার? এদের ক্ষেত্রে যেটা আমরা যেটা আসলে খেয়াল করে দেখেছি, ইতিপূর্বে নিকট অতীতে যে সমস্ত প্রতিষ্ঠান আসলে ফিজিবিলিটি স্টাডি না করে রাজনৈতিক বিবেচনায় অনেক ব্যাংকের, অনেক বীমা কোম্পানি বা অনেক এনবিএফআই তাদের কিন্তু আসলে লাইসেন্স দেওয়া হয়েছে, তারা আসলে বিজনেস করার যে সক্ষমতা এটা আছে কিনা,
বাজারটা আছে কিনা, জনগণ এটাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না। অনেক ইন্স্যুরেন্স কোম্পানি তারা কিন্তু ক্যাপটিভ টাইপ ইন্স্যুরেন্স পলিসি সেল করে, তারা শুধুমাত্র কোনো ব্যক্তি বা গোষ্ঠী একটা নিশ মার্কেটটাকে তারা সার্ভ করে। এই বাংলাদেশে প্রত্যেক দিন দেখবেন যে অনেক মানুষ রাস্তাঘাটে রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করছে, হাওর অঞ্চলে ফসল হানি হচ্ছে, এই যে আম জাম লিচু নানা কিছু হচ্ছে, তারা কিন্তু কৃষকরা দেখা যাচ্ছে ক্ষতির মুখোমুখি হয়। সেই জায়গাগুলোতে তাদের কোনো অ্যাটেনশন আমরা চাইলে দেখি কিন্তু না। ইন্স্যুরেন্স কাভারেজে নিয়ে আসা যায়। আমাদের কোন কোন প্রতিষ্ঠান আছে, ইভেন যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে তারাও তো আসলে এগিয়ে আসতেছে না। সুতরাং গণমুখী ব্যাংকিং দরকার, গণমুখী ইন্স্যুরেন্স দরকার, গণমুখী ফিনান্সিয়াল সেক্টরের সেবাটাকে জনগণের দুয়ারে নিয়ে যেতে হবে। এবং তাই পুঁজিবাজারের জনগণ প্রতি হচ্ছে, মানুষকে তাহলে আস্থা জনগণ ফিরিয়ে হচ্ছে আনতে লাগবে। আস্থাশীল হবে। ধন্যবাদ জনাব ডক্টর শহীদুল ইসলাম জাহিদ। স্বল্প সময়ের মধ্যে আপনি অনেক পরামর্শ আমাদেরকে দিয়েছেন। আমরা মনে করতে চাই সরকারও সেই পথে হাঁটবে এবং দেশের জনগণকে স্বস্তি ফিরিয়ে এনে দেবে। যেখানে অস্থিরতা আছে, আস্থাহীনতা আছে, আস্থা ফিরে আসবে। প্রিয়, আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আলোচনা শেষ করব এখানটাতেই। শেষ করবার আগে জানিয়ে রাখছি, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়কে আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস সপ্তাহের শনি থেকে বৃহস্পতি একই সময় সরাসরি সম্প্রচার হয়ে থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ। আল্লাহ হাফেজ।